রাত যখন গভীর হয় শহরের রাজপথগুলো তখন এক অদ্ভুত নিস্তব্ধতায় ডুবে যায়। দিনের ব্যস্ততা আর কোলাহলের আড়ালে রাতের এই নির্জনতায় কখনো কখনো অন্ধকারের কীটদের জন্য অভয়ারণ্য হয়ে ওঠে। কিন্তু সেই অন্ধকারেই যদি দুর্নীতির বিষবাষ্প ছড়িয়ে পড়ে, খোদ প্রশাসনের হাত ধরে, তবে সাধারণ মানুষের শেষ আশ্রয়টুকুও ধূলিসাৎ হয়ে যায়। এমনই এক নিঝুম রাতে শহরের ধুলোমাখা রাস্তায় অন্যায়ের মুখোমুখি দাঁড়িয়েছিলেন এক অগ্নিকন্যা। তিনি কেবল একজন নারী ছিলেন না, তিনি ছিলেন ন্যায়ের প্রতীক, আইপিএস অফিসার অবন্তিকা রায়। ব্যক্তিগত দুশ্চিন্তা আর পেশাগত কর্তব্যের এক কঠিন সন্ধিক্ষণে দাঁড়িয়ে অবন্তিকা এমন এক লড়াইয়ের সূচনা করেছিলেন যা কেবল একটি থানার কলঙ্ক মোচন করেনি, বরং পুরো সমাজকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছিল যে অন্যায়ের আয়ুষ্কাল ফুরিয়ে এলে ধ্বংস অনিবার্য। ঘড়ির কাঁটায় তখন রাত প্রায় 10টার ঘর ছুঁই ছুঁই। শহরের প্রধান সড়কটি জনমানবহীন এক খাঁ খাঁ প্রান্তরে পরিণত হয়েছিল। এই গম্ভীর নিস্তব্ধতার বুক চিরে লাল রঙের সালোয়ার কামিজ আর উজ্জ্বল হলুদ ওড়না জড়ানো এক রূপবতী তরুণী অত্যন্ত ধীর পদক্ষেপে রাস্তার ধার ধরে হেঁটে যাচ্ছিলেন। দেখে তাকে সাধারণ মনে হলেও তিনি ছিলেন অকুতোভয় আইপিএস অফিসার অবন্তিকা রায়। সেই অসময়ে অবন্তিকা তার অসুস্থ মায়ের জন্য অত্যন্ত জরুরি ওষুধ সংগ্রহ করতে এক পরিচিত চিকিৎসকের বাসভবনের দিকে যাচ্ছিলেন। তার প্রতিটি পদক্ষেপ ছিল আত্মবিশ্বাসে ভরপুর, যদিও চোখে মুখে প্রিয় মায়ের অসুস্থতা নিয়ে দুশ্চিন্তার কালো মেঘ স্পষ্ট প্রতীয়মান হচ্ছিল। ঠিক রাস্তার মোড়ে পৌঁছতেই অবন্তিকার দৃষ্টি হঠাৎ স্থির হয়ে গেল রাস্তার পাশে বসে থাকা কয়েকজন পুলিশ সদস্যের ওপর। সেখানে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি চ্যাটার্জি এবং তার ৩-৪ জন অধস্তন কনস্টেবল আসর জমিয়ে বসেছিলেন। তাদের সামনে টেবিলে মদের বোতল খোলা অবস্থায় পড়েছিল এবং স্মার্টফোনে অত্যন্ত চড়া সুরে কুরুচিপূর্ণ গান বাজছিল। তারা সবাই মত্ত অবস্থায় উচ্চস্বরে অট্টহাসি হাসছিলেন এবং পথচারীদের উদ্দেশ্য করে কদর্য মন্তব্য ছুড়ে দিচ্ছিলেন। যেই মুহূর্তে ওসি চ্যাটার্জির লোলুপ দৃষ্টি অবন্তিকার উপর পড়ল, তার চোখগুলো পশুর মতো চকচক করে উঠল। সে পাশেই বসে থাকা এক কনস্টেবলকে কনুই দিয়ে ধাক্কা দিয়ে বলে উঠল, আরে দেখ দেখ, এত রাতে কোন অপসরী রাস্তা দিয়ে উড়ে যাচ্ছে, চলো একটু রসকস করা যাক। এই কথা শুনে বাকি পুলিশ সদস্যরাও নোংরা হাসিতে ফেটে পড়ল। তাদের ন্যূনতম ধারণা ছিল না যে তাদের সামনে দাঁড়িয়ে থাকা এই নারী কোনো অসহায় সাধারণ পথিক নন, বরং তাদেরই জেলার সর্বোচ্চ পদমর্যাদার কর্মকর্তাদের একজন। অবন্তিকা যখন এই ঘৃণ্য দৃশ্য চাক্ষুষ করলেন, তিনি ক্ষণেকের জন্য স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে পড়লেন। তিনি বুক ভরে শ্বাস নিয়ে নিজের ক্রোধ নিয়ন্ত্রণ করলেন এবং সরাসরি তাদের দিকে এগিয়ে গেলেন। অত্যন্ত কঠোর কণ্ঠে তিনি প্রশ্ন করলেন, আপনারা প্রশাসনের লোক হয়ে এই প্রকাশ্য রাস্তায় বসে মদ খাচ্ছেন? সরকারের কঠোর নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও আপনারা আইন নিজের হাতে তুলে নিচ্ছেন? রক্ষক হয়ে যদি তোমরাই ভক্ষকের ভূমিকা পালন করো, তবে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? অবন্তিকার কণ্ঠে এমন বজ্র নির্ঘোষ ছিল যে কনস্টেবলরা মুহূর্তের জন্য থমকে গেল। কিন্তু ওসি চ্যাটার্জির উপর নেশার ঘোর তখন এতটাই বেশি ছিল যে সে থমকাল না। সে টলটলায়মান অবস্থায় উঠে দাঁড়িয়ে অবন্তিকার একদম সামনে এসে দাঁড়ালো। তার চোখে তখন নেশার ঘোর আর বিকৃত লালসা স্পষ্টভাবে ফুটে উঠছিল। আরে সুন্দরী ম্যাডাম, এত রাতে একা কোথায় যাচ্ছেন? আপনাকে তো দেখতে বেশ খাসা, একটু আমাদের সাথে সময় কাটান না, আমরাও আপনার প্রেমে পাগল হতে পারি। চ্যাটার্জি অত্যন্ত কদর্য অঙ্গভঙ্গি করে কথাগুলো বলল এবং অবন্তিকার হাত স্পর্শ করার দুঃসাহস দেখালো। অবন্তিকার রাগের পারদ তখন চরমে পৌঁছেছে। তিনি নিজের হাতটি সজোরে সরিয়ে নিয়ে বললেন, শুনুন ইন্সপেক্টর, আমি আপনাকে যথাযথ সম্মান দিয়ে কথা বলছি, কিন্তু আপনারা যে অপরাধ করছেন তার পরিণাম খুব ভয়াবহ হবে। আমি এই পুরো ঘটনার বিস্তারিত রিপোর্ট জমা দেব। এই কথা শুনে চ্যাটার্জি পৈশাচিক উল্লাসে হাসতে লাগল। রিপোর্ট? আরে এই এলাকা আর এই থানা আমার ইশারায় চলে, আমি এখানকার ভাগ্যবিধাতা। আমি চাইলে তোমাকে এখনই শ্রীঘরে পাঠাতে পারি, তুমি কার ভয় দেখাচ্ছ? এই বলে সে অত্যন্ত জোরপূর্বক অবন্তিকার হাত চেপে ধরল এবং নিজের দিকে টেনে নিতে চাইল। বেশি বাড়াবাড়ি করলে এখনই তোমার মুখ চিরতরে বন্ধ করে দেব, সে গর্জে উঠল। অবন্তিকা বিশ্বাসই করতে পারছিলেন না যে একজন পুলিশ কর্মকর্তা এতটা নিচে নামতে পারে। তবে পরক্ষণেই তিনি নিজেকে সামলে নিয়ে অত্যন্ত দৃঢ় স্বরে বললেন, আপনি নিজের সীমা লঙ্ঘন করছেন, এখনও সময় আছে, শুধরে যান, নচেত আমি আপনাদের সবার চাকরি খাওয়ার ব্যবস্থা করব। আমাকে অবলা ভেবে ভুল করবেন না, আপনারা জানেন না কার সাথে পাল্লা দিচ্ছেন। কিন্তু চ্যাটার্জির কানে কোনো কথাই পৌঁছচ্ছিল না। উল্টো সে অবন্তিকাকে আরও নিবিড়ভাবে জড়িয়ে ধরার চেষ্টা করল। তুমি আমাদের চাকরি খাবে? নিজেকে কি মনে করো তুমি?
চ্যাটার্জি বিষাক্ত স্বরে বিদ্রূপ করল। অবন্তিকার ধৈর্যের বাঁধ এবার পুরোপুরি ভেঙে গেল। তিনি তার সর্বশক্তি দিয়ে চ্যাটার্জির গালে এক সপাটে চড় কষিয়ে দিলেন। চড়টি এতই জোরালো ছিল যে টাল সামলাতে না পেরে পিছিয়ে গেল। অপমানে হিতাহিত জ্ঞান হারিয়ে সে পাশে থাকা মদের বোতলটি তুলে নিল এবং পুরো শক্তি দিয়ে অবন্তিকার হাতে আঘাত করল। কাঁচের বোতলটি ভেঙে অবন্তিকার হাতের গভীরে ঢুকে গেল। গল গল করে রক্ত ঝরতে শুরু করল। ব্যথায় অবন্তিকার শ্বাসকষ্ট হচ্ছিল। কিন্তু চ্যাটার্জি সেখানেই থামল না। সে অবন্তিকাকে সজোরে ধাক্কা দিয়ে পাশের একটি ইলেকট্রিক পোল বা বিদ্যুতের খুঁটির সাথে আছাড় মারল। অবন্তিকা যন্ত্রণায় কুঁকড়ে উঠলেন, কিন্তু তার মনের মধ্যে তখন একটাই আগুন জ্বলছিল, যদি আজ আমি হাল ছেড়ে দিই তবে এই পশুরা আরও দ্বিগুণ উৎসাহে অপরাধ করবে। তিনি মাটি থেকে উঠে দাঁড়িয়ে নিজের ফোনের দিকে হাত বাড়ালেন, কিন্তু তখনই চ্যাটার্জি তার ফোনটি কেড়ে নিয়ে দূরে আছাড় দিয়ে ভেঙে ফেলল। পরিস্থিতি এখন জীবনের ঝুঁকিপূর্ণ পর্যায়ে চলে গিয়েছিল। বাকি কনস্টেবলরাও উগ্র হয়ে তাকে ঘিরে ধরল। অবন্তিকা বুঝতে পারলেন এখন শুধু যুক্তিতর্ক নয়, বরং প্রাণে বাঁচার লড়াই করতে হবে। সেই বিভীষিকাময় রাতের পর অবন্তিকার শরীর যন্ত্রণায় ক্ষত বিক্ষত হয়ে গিয়েছিল। ক্ষতস্থান থেকে তখনও রক্তক্ষরণ হচ্ছিল, কিন্তু তার অন্তরের ঘৃণা আর প্রতিবাদের তেজ যে কোনো শারীরিক যন্ত্রণার চেয়েও তীব্র ছিল। তিনি কোনো মতে নিজেকে টেনে নিয়ে সেখান থেকে প্রস্থান করলেন এবং নিজের বাসভবনে পৌঁছালেন। দরজা আটকে বিছানায় বসে পড়তেই তার কানে সেই নোংরা বালিগালাজগুলো প্রতিধ্বনিত হতে লাগল। তার দুচোখে তখন জল নয়, বরং আগ্নেয়গিরির লাভা খেলা করছিল। আমাদের প্রশাসনের রন্ধ্রে রন্ধ্রে এমন কীট বাসা বেঁধেছে, আর কেউ টু শব্দ পর্যন্ত করে না। এরা না জানি কত নিরীহ মানুষের জীবন ধ্বংস করেছে। সাধারণ মানুষ আইন ভাঙলে তাদের উপর জুলুম হয়, আর উর্দি পরে এরা পশুর মতো আচরণ করলে দেখার কেউ নেই। না, আমি আর চুপ থাকব না। এদের এমন শিক্ষা দেব যা যুগ যুগ ধরে নজির হয়ে থাকবে। অবন্তিকার দৃষ্টিতে তখন এক কঠিন সংকল্প। তিনি মনে মনে শপথ নিলেন এদের উর্দি কেড়ে নিয়ে তবেই শান্ত হবেন। সেই প্রতিটি মেয়ের অপমানের বদলা নেবেন যারা এই হায়নাদের শিকার হয়েছে। সেই রাতে তিনি চোখের পাতা এক করতে পারেননি। ভোর হতেই তিনি তার শৈশবের পরম বন্ধু সুস্মিতাকে ফোন করলেন। সুস্মিতা ছিল অবন্তিকার ছায়ার মতো, যে কোনো বিপদে তার পাশে দাঁড়াত। অবন্তিকা পুরো পরিকল্পনা সুস্মিতাকে বুঝিয়ে দিলেন। সুস্মিতা কালক্ষেপণ না করে বন্ধুর এই মহৎ মিশনে যোগ দিতে রাজি হয়ে গেল। পরের রাতে পরিকল্পনা মোতাবেক সুস্মিতাকে একজন সাধারণ শ্রমজীবী মেয়ের সাজে সাজানো হলো। একটি সাধারণ সালোয়ার স্যুট পরে সে অত্যন্ত ভয়ে ভয়ে সেই রাস্তা দিয়ে হাঁটতে শুরু করল, যেখানে আগের রাতে চ্যাটার্জি ও তার দলবল মদ্যপ অবস্থায় ছিল। অবন্তিকাও সেখানে উপস্থিত ছিলেন, তবে সম্পূর্ণ গোপনে। তিনি রাস্তার পাশের একটি অন্ধকার ঝোপের আড়ালে লুকিয়ে থেকে তার মোবাইল ক্যামেরার রেকর্ডিং অন করে রেখেছিলেন। ঠিক যেমনটা তারা আশা করেছিলেন তেমনটাই ঘটল। রাস্তার ধারে সেই একই দৃশ্য। ওসি চ্যাটার্জি আর তার দলবল মদের আসর জমিয়েছে। অসভ্য গান আর গালিগালাজ বাতাসে বিষ ছড়াচ্ছে। এক কনস্টেবল সুস্মিতাকে দেখতে পেয়ে চ্যাটার্জিকে ইশারা করল। চ্যাটার্জি তার লাল চোখ দিয়ে তাকিয়ে পৈশাচিক হাসি হাসল। আহা, আজ তো আরও ভালো শিকার পাওয়া গেছে। চলো আজ একে দিয়ে আমাদের রাতের আনন্দ পূর্ণ করি। তারা সবাই মিলে সুস্মিতাকে ঘিরে ধরল। সুস্মিতা অত্যন্ত সুকৌশলে ভয় পাওয়ার অভিনয় করতে লাগল। চ্যাটার্জি নেশার ঘোরে টলতে টলতে সুস্মিতার খুব কাছে এসে দাঁড়ালো এবং বলল, কি গো রূপসী, এত রাতে একা কোথায় যাচ্ছ? এসো না, আমাদের সাথে একটু আড্ডা দাও। তোমার মায়াবী চেহারা দেখে তো আমাদের ঘুম হারাম হয়ে গেছে। এই বলে সে অত্যন্ত বেসুরো গলায় গান গাইতে শুরু করল। সুস্মিতা কাঁপতে লাগল। তখনই এক কনস্টেবল তার ওড়না ধরে টান দিল। সুস্মিতা চিৎকার করে নিজেকে বাঁচানোর চেষ্টা করছিল। অন্যদিকে অবন্তিকা অত্যন্ত নির্ভুলভাবে প্রতিটি মুহূর্ত তার ক্যামেরাবন্দি করছিলেন। তার হাতগুলো রাগে কাঁপছিল, কিন্তু তিনি ধৈর্য হারালেন না। যখন পরিস্থিতি চূড়ান্ত পর্যায়ে পৌঁছালো, সুস্মিতা পূর্ব পরিকল্পনা অনুযায়ী চ্যাটার্জির হাতে সজোরে কামড় দিয়ে তাকে ধাক্কা মেরে দৌড়ে পালিয়ে গেল। চ্যাটার্জি যন্ত্রণায় কুঁকড়ে উঠে চিৎকার করল, আরে ধর ওকে! কিন্তু নেশার কারণে তাদের পা যেন মাটির সাথে আটকে ছিল। সুস্মিতা দৌড়ে সরাসরি অবন্তিকার কাছে পৌঁছে গেল এবং দুজনে দ্রুত সেই স্থান ত্যাগ করল। এখন অবন্তিকার হাতে চ্যাটার্জি এবং তার সঙ্গীদের বিরুদ্ধে এক অকাট্য প্রমাণের পাহাড় ছিল। কিন্তু তিনি জানতেন চ্যাটার্জি একজন প্রভাবশালী লোক। তাকে পুরোপুরি ঘায়েল করতে হলে আরও তথ্য
তথ্য প্রমাণ চাই যা তার অতীত অপকর্মকেও সামনে আনবে। অন্যদিকে ওসি চ্যাটার্জি ও তার দলবল নিজেদের কর্মফল সম্পর্কে সম্পূর্ণ বেখবর ছিল। তারা ঘুণাক্ষরেও টের পায়নি যে তাদের অন্ধকার রাজত্বের অবসানের কাউন্টডাউন শুরু হয়ে গেছে। একটি প্রচণ্ড ঘূর্ণিঝড় তাদের দিকে ধেয়ে আসছিল, যা তাদের আজীবন তিল তিল করে গড়ে তোলা ক্ষমতার দম্ভ গুড়িয়ে দিতে যথেষ্ট ছিল। রাতের সেই অদ্ভুত নিস্তব্ধতা আবার নেমে এলো, সেই একই মোড়, একই পরিবেশ, কিন্তু এবার অবন্তিকা রায়ের জেদ ছিল হিমালয়ের মতো অটল। তিনি বুঝতে পেরেছিলেন যে শুধু একটি বিচ্ছিন্ন ঘটনা দিয়ে চ্যাটার্জির মতো দুর্নীতিগ্রস্ত কর্মকর্তাদের পতন ঘটানো যাবে না। তার দরকার এমন এক প্রমাণ যা পুরো সিস্টেমকে কাঁপিয়ে দেবে। তৃতীয় রাতে অবন্তিকা ছদ্মবেশে একটি সাধারণ শাড়ি পরে এবং ওড়না দিয়ে মাথা ঢেকে সেই কুখ্যাত রাস্তার দিকে এগিয়ে গেলেন। তার পকেটে ছিল উন্নত মানের রেকর্ডিং ডিভাইস। তিনি এবার সেই মদের আসরের একদম কাছে পৌঁছালেন এবং ঝোপের আড়ালে লুকিয়ে ভিডিও রেকর্ডিং শুরু করলেন। দীর্ঘক্ষণ ধরে তিনি তাদের কথোপকথন রেকর্ড করলেন, যেখানে তারা বিভিন্ন অবৈধ কাজ আর ঘুষের টাকা ভাগাভাগি নিয়ে আলোচনা করছিল। বাড়ি ফিরে এসে অবন্তিকা যখন ভিডিওগুলো দেখলেন, তার রক্ত টকবক করে ফুটছিল। এই নর্দমার কীটগুলো পুলিশের মর্যাদাকে ধূলিসাৎ করেছে, এদের আর ছাড় দেওয়া যাবে না। তিনি গর্জে উঠলেন। তিনি জানতেন চ্যাটার্জির খুঁটির জোর অনেক উপরে, তাই তিনি একলা লড়াই না করে জনমত গঠনের সিদ্ধান্ত নিলেন। পরদিন সকালে অবন্তিকা তার এলাকার কিছু সচেতন নারী এবং সমাজকর্মীকে নিজের অফিসে ডাকলেন। তিনি তাদের সেই ভিডিওগুলো দেখালেন। ভিডিও দেখে উপস্থিত সবার মনে প্রতিবাদের আগুন জ্বলে উঠল। এক বয়োজ্যেষ্ঠ ব্যক্তি বললেন, ম্যাডাম, আপনি এগিয়ে চলুন, আমরা আপনার পেছনে আছি। এই অন্যায় আমরা আর সহ্য করব না। অবন্তিকা এবার সরাসরি জেলার সর্বোচ্চ কর্মকর্তাদের সাথে যোগাযোগের সিদ্ধান্ত নিলেন। তিনি জানতেন থানায় অভিযোগ দিলে তা ধামাচাপা দেওয়া হবে, তাই তিনি সরাসরি রেঞ্জ ডিআইজি আহমেদ সাহেব এবং জেলা ম্যাজিস্ট্রেট ডিএম সোনিয়া দত্তর কাছে যাওয়ার পরিকল্পনা করলেন। ডিআইজি আহমেদ সাহেব অত্যন্ত কঠোর ও সৎ অফিসার ছিলেন। অবন্তিকা তাকে সমস্ত অকাট্য প্রমাণাদি দেখালেন। ডিআইজি সাহেব ভিডিও দেখে নির্বাক হয়ে গেলেন। ইন্সপেক্টর চ্যাটার্জি এত বড় জঘন্য কাজ করছে? অবন্তিকা, তুমি যা করেছ তা সত্যিই প্রশংসার দাবিদার। আমি তোমাকে পূর্ণ সমর্থন দেব, তিনি গম্ভীর স্বরে বললেন। অবন্তিকা বললেন, স্যার, আমি চাই না তারা কোনো ভাগ দিয়ে বেরিয়ে যাক। আমি চাই এর প্রকাশ্য বিচার হোক। ডিএম সম্মতি দিলেন এবং বিষয়টি জেলা ম্যাজিস্ট্রেটের নজরে আনার পরামর্শ দিলেন। সেই রাতেই অবন্তিকা আরও কিছু স্থানীয় মানুষের সাথে কথা বলে তাদের সাক্ষ্য সংগ্রহ করলেন, যাতে আদালতে মামলাটি এক মুহূর্তেই প্রতিষ্ঠিত হয়। ডিএম সোনিয়া দত্ত ভিডিওগুলো দেখে অত্যন্ত ক্রুদ্ধ হলেন। তিনি তাৎক্ষণিকভাবে একটি তদন্ত কমিটি গঠন করলেন এবং পুলিশ সুপারকে নির্দেশ দিলেন দোষীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে। অবন্তিকার অক্লান্ত পরিশ্রম অবশেষে সাফল্যের মুখ দেখতে শুরু করেছিল। পরদিন সকালে পুরো শহর যেন এক আগ্নেয়গিরির উপর দাঁড়িয়েছিল। ডিএমের নির্দেশে একটি বিশাল প্রেস কনফারেন্সের আয়োজন করা হলো। শহরের নামকরা সব সাংবাদিক সেখানে উপস্থিত হলেন। অবন্তিকা তার হাতে সেই প্রমাণের ফাইলটি নিয়ে স্টেজে উঠলেন। তার পেছনে বড় পর্দায় যখন চ্যাটার্জি ও তার দলবলের কুকীর্তির ভিডিও চালানো হলো, তখন পুরো হলে পিনপতন নীরবতা নেমে এলো। ভিডিওটি শেষ হতেই সাংবাদিকরা প্রশ্নের বন্যা বইয়ে দিলেন। উপস্থিত জনতা চ্যাটার্জির ফাঁসির দাবিতে স্লোগান দিতে শুরু করল। ঠিক তখনই ডিআইজি সাহেবের নেতৃত্বে একদল পুলিশ চ্যাটার্জির থানায় হানা দিল। চ্যাটার্জি তখনও মদ্যপ অবস্থায় চেয়ারে পা তুলে বসেছিল। ওসি চ্যাটার্জি, ইউ আর আন্ডার অ্যারেস্ট। ডিআইজি সাহেবের কণ্ঠের গাম্ভীর্যে চ্যাটার্জির নেশা এক লহমায় ছুটে গেল। সে কাঁপতে কাঁপতে ক্ষমা চাইল, কিন্তু ততক্ষণে সময় ফুরিয়ে গেছে। তাকে এবং তার সহযোগী সব কনস্টেবলকে হাতকড়া পরিয়ে সাধারণ অপরাধীর মতো টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া হলো। যখন চ্যাটার্জি অবন্তিকার পাশ দিয়ে যাচ্ছিল, অবন্তিকা তার চোখের দিকে তাকিয়ে শান্ত গলায় বললেন, উর্দির সম্মান আপনি বোঝেননি চ্যাটার্জি সাহেব। এবার জেলখানায় বসে সাধারণ মানুষের অসম্মানের স্বাদ নিন। পুরো থানার বাকি পুলিশকর্মীরা লজ্জায় মাথা নিচু করে রইল। সেই ঘটনার পর থেকে সেই থানায় আমূল পরিবর্তন এলো। অপরাধীরা এখন পুলিশকে নয়, বরং পুলিশের ভেতরের সততাকে ভয় পেতে শুরু করল। অবন্তিকা রায় প্রমাণ করে দিলেন যে ন্যায়ের পথে একলা চললেও চূড়ান্ত জয় নিশ্চিত।